ট্রাইব্যুনাল লিস্ট প্রকাশ করলো। নিষ্পত্তি হওয়া প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়েছে। প্রথম দফায় নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে মাত্র 136টি নাম। বাদ গেছে দুটি নাম। খবর সূত্রে ঝুলে থাকা 27 লক্ষ নামে ট্রাইব্যুনালে এখনো বিবেচনাধীন প্রথম দফার ভোট। আর সেখানে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে তার মধ্যে 136টা নাম যুক্ত হয়েছে। মানে এরা ভোট দিতে পারবেন যদি এই 152টা বিধানসভার ভোটার হন তারা। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, একেবারে নামমাত্র সংখ্যা। একেবারে যেখানে যবে 142 রিভোক করে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল, তারপরে অনেকেই এটা তৃণমূল কংগ্রেসের জয় হিসেবে দেখছিল, কিন্তু নিশ্চিতভাবে আপাতত যে সংখ্যাটা এসছে সেটা এতটাই পরিমাণ কম যে পরবর্তী সময় এটা নিয়েও অনেক প্রশ্ন উঠতে পারে, এরকমটা মনে করা হচ্ছে। কারণ মোট 138টা কেস সেখানে সলভ করা গেছে এবং তার মধ্যে 136টার নাম ইনক্লুড করা হয়েছে, বাকি দুজনের নাম ডিলিট করা হয়েছে। এখন দেখো, এটাও নিয়ম অনুসারে এসওপি সিদ্ধান্ত হয়েছিল, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে অধিকাংশ বিচারপতিরাই এই মত পোষণ করেছিলেন যে কোনো নাম ডিলিট নয় ততক্ষণ না তাকে বলার সুযোগ দেওয়া হবে বা সমন পাঠানো হবে, নোটিশ পাঠানো হবে। সম্ভবত সেই কারণেই ডিলিটের সংখ্যা এতটা কম এবং বেশ কিছু বিচারপতি সেই হিসেবেই কাজ করেছেন। দুটি যে নাম ডিলিট হয়েছে এটা ট্রাইব্যুনালের কে সিদ্ধান্ত নিয়েছেন সেটা নিয়েও এই মুহূর্তে কথা চলছে। তার কারণ একটা এসওপিতে সিদ্ধান্ত হয়েছিল যে কোনো নামই ডিলিট করা হবে না। বিষয় যাই হোক, মাত্র 136 জন প্রথম দফার নির্বাচনে সিলেক্ট হয়েছেন। তাদের বাড়িতে এই ভোটার স্লিপ পৌঁছে যাবে এবং তারা আগামীকাল ভোট দিতে পারবে বলে নিশ্চিত করেছে কমিশন। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন যে দ্বিতীয় দফায় যেহেতু একটু বেশি কি সময় থাকছে, তার ফলে কি কিছু করা যাবে সেটা নিয়েও প্রশ্ন উঠছে। তবে সেই সংখ্যাটা যে খুব বড় হবে না সেটা অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ শ্রাবন্তী, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনাদের আরো একবার জানায়, 138টার যে বিবেচনা হয়েছিল তার মধ্যে 136টা নাম উঠেছে, মানে এরা যুক্ত হয়েছে, আর বাদ গেছে মাত্র দুটো। আর এই সাপ্লিমেন্টারি লিস্ট সামনে এসেছে যে 136 জন ভোটারের নাম সংযুক্ত হয়েছে, ভোটার তালিকায় অ্যাড হচ্ছে, তারা কাল ভোট দিতে পারবেন যদি তারা কালকের ভোটের আওতায় আসেন, মানে 152টা বিধানসভা কেন্দ্রের মধ্যে তারা পড়েন। আপনাদের জানায়, ভোর রাতে এই ট্রাইব্যুনাল এই সাপ্লিমেন্টারি লিস্টটি প্রকাশ করেছে। প্রথম দফায় অন্তর্ভুক্ত হয়েছে 136টা নাম, বাদ গেছে দুটো, মানে টোটাল 138টার বিবেচনা করা হয়েছে। এটাই খবর সূত্রের আপাতত। এগুলো কিন্তু আরও নাম আছে, আরও অনেক নাম আছে। ঝুলে থাকা 37 লক্ষ নাম ট্রাইব্যুনালে বিবেচনাধীন রয়েছে। আর এই 136 জন যাদের নাম যুক্ত হলো ভোটার তালিকায়, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, আর সেই 136 জন তারা ভোট দিতে পারবেন, অর্থাৎ তারা যদি ভোটার হন তাহলে ভোট দিতে পারবেন। এদিকে কমিশনের যে নাম ঝুলে আছে সেটা কিন্তু 27 লক্ষ নাম বিবেচনাধীন রয়েছে। আর সেই 27 লক্ষ নাম বিবেচনাধীন এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে আবেদন হয়েছে, সেগুলো যাচাই চলছে। আমরা যে সাপ্লিমেন্টারি লিস্ট তার সেটা কি তথ্য উঠে এসেছে সূত্র মারফত সেটা জানাচ্ছি। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। জয়প্রকাশ বাবু, কি বলবেন? 136টা নাম উঠলো যারা ভোট দিতে পারবেন। 136টা নাম ট্রাইব্যুনাল ঠিক করতে পারলো 3 সপ্তাহের সুযোগে 27 লক্ষ নামের মধ্যে। এটা কি বলবেন বলুন তো? গরম তাওয়াতে জলে ছিটে দিলে যা হয়, অদ্ভুত ব্যাপার। সুপ্রিম কোর্ট বলছে ইলেকশন কমিশনের দায়িত্ব ট্রাইব্যুনালকে তথ্য দিয়ে সেগুলো নিষ্পত্তি করা। তারা পায়ে পা ঘষছে, লুকোচুরি খেলছে, মানুষকে ঠকাচ্ছে। এই 27 লক্ষ মানুষ কি দোষ করেছে যে তাদের অধিকার হরণ করে নেবে ভারতবর্ষের নির্বাচন কমিশন? সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে শুরু হয়েছে মানুষকে হ্যারাস করা, হেনস্থা করা, মানুষকে ঠকানো। এই নির্বাচন কমিশনের আর নেই দরকার। এই নির্বাচন কমিশন মানুষের অধিকার হরণ করেছে, যেটা ওর উল্টো করা উচিত ছিল। সম্পূর্ণভাবে বিজেপির কথায় ওঠে বসে বিজেপির দলীয় সংগঠন জ্ঞানেশ কুমার, অমিত শাহর হ্যান্ডপিকড মানুষ। সে পশ্চিমবঙ্গের নির্বাচনটা ধ্বংস করে দিল। 27 লক্ষ নাম এখনো বিবেচনাধীন। নির্বাচন কমিশনের মতন অপদার্থ আর কিচ্ছু দেখিনি। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য।
ভোট চলছে আর এই ভোট বঙ্গে টানা 7 দিন বাংলায় থাকতে পারেন অমিত শাহ। দ্বিতীয় দফার শেষ প্রচারের দিন পর্যন্ত তিনি থাকতে পারেন। আর সব যদি ঠিক থাকে 27 এপ্রিল পর্যন্ত রাজ্যে থাকবেন অমিত শাহ। দ্বিতীয় দফার দায়িত্বে থাকা নেতাদের সঙ্গে 4 ঘন্টার বৈঠক করেছেন। রণকৌশল ঠিক করতে 142টি কেন্দ্রের দায়িত্বে থাকা বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এই 142টি কেন্দ্র পরিসংখ্যানের হিসেবে ভোট পরিসংখ্যানের দিক থেকে বিজেপি এখানে দুর্বল হয়ে আছে বলে অনেকে বলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই বৈঠকে কি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হলো? দেখো, একেবারেই শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার যেমন ভাবে চলছে, একই সঙ্গে তাদের স্ট্র্যাটেজি, তার কারণ কোথাও কোথাও সাংগঠনিক দুর্বলতা এখনো প্রকট হয়ে রয়েছে। অন্তত বিজেপির অভ্যন্তরীণ রিপোর্ট সেই কথা বলছে এবং সেই কারণেই মূলত যেহেতু কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া বাদ দিলে বাকি সব অংশেই কিন্তু বিজেপি অতীতে সেই অর্থে ভালো ফল করেনি। ফলে এই জায়গাতে চ্যালেঞ্জ রয়েছে এবং অমিত শাহ কোথায় দলের সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলোকে ওভারকাম করে কিভাবে এই 142টা কেন্দ্রে ভালো ফল করা যায়। তার কারণ তারাও জানেন যে 142টা কেন্দ্রে ভালো ফল না হলে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, অর্থাৎ এই রাজ্যের ক্ষমতা দখল করা, সেটা সম্ভব হবে না। সেই জায়গা থেকেই তিনি ভিন রাজ্যের যে সমস্ত নেতারা দায়িত্বে রয়েছেন বা জেলাগুলোর দায়িত্বে এই রাজ্যের যারা রয়েছেন, যারা ভোটে লড়েননি, সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে গতকাল প্রায় 4 ঘন্টার বেশি বৈঠক করেছেন। এবং একই সঙ্গে তোমায় বলে রাখবো যে অমিত শাহ একেবারে 27 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 1 সপ্তাহ তিনি এই রাজ্যে থাকবেন। ফলে তিনি আরো বেশি যে রণকৌশল সাজাবেন এবং আজকেও এই ধরনের বৈঠক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ধরে ধরে এগোবেন সেটা বোঝা যাচ্ছে তার 27 তারিখ পর্যন্ত থাকা নিয়ে। ধন্যবাদ প্রদীপ্ত।